একদিকে ভারতকে চাপে রাখছে আর অন্যদিকে চীনের সঙ্গে গিয়ে প্ল্যান করছে। ভারতকে উপেক্ষা করতে গিয়ে বাংলাদেশ তার সর্বস্ব খোয়াতে চলেছে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। বাংলাদেশে এইভাবে ভারতীয় কূটনীতিকের মৃতদেহ পাওয়া যাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের মাটিতে এসে পৌঁছচ্ছে পাকিস্তানের JF-17 থান্ডার। অনেকে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ খুঁজে পাচ্ছে। ইতিমধ্যে অনেক বিশ্লেষকও তারা দাবি করেছে এবার তারেক রহমান যাবে চায়নাতে গিয়ে টোপ দেওয়ার জন্য। এরা শুধু নিতে জানে, দিতে কিছু জানে না। বাংলাদেশ ভারতকে উপেক্ষা করতে গিয়ে একটু একটু করে নিজেদের জমি, নিজেদের জায়গা, নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে পাকিস্তান, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। প্রায় প্রতিদিন ভারতের ত্রিপুরা হোক, অসম হোক, পশ্চিমবঙ্গ হোক, এমনকি উত্তরপ্রদেশ, লখনৌ হোক, ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর অন্যদিকে বাংলাদেশের মাটিতে হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে ভারতীয় কূটনীতিকের। আর এমত অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ বলছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে তখনই যখন গঙ্গা চুক্তি নিয়ে ভারত নতুন করে ভাববে। ভারতকে চাপে রাখছে, একদিকে ভারতকে চাপে রাখছে আর অন্যদিকে চীনের সঙ্গে গিয়ে প্ল্যান করছে। তারেক রহমান চীনে যাচ্ছেন, ভারতে আসছেন না, তার প্রথম সফর চীন হচ্ছে। তার আগেই খলিলুর রহমান তিনিও চীনে গিয়েছিলেন। চীনের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তি হবে, মহাপরিকল্পনা হবে, চীনের সঙ্গে আরও কত কি হবে, আর BRI-ও হবে। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চট্টগ্রাম দিয়ে দিয়েছে বললেই চলে, বুঝতে পারছেন? আর পাকিস্তানের কাছ থেকে আবার JF-17 থান্ডার সেটা নিয়ে আসছে, দেখানোর চেষ্টা করছে দেখুন ভারতকে বাদ দিয়ে আমরা চীন, আমেরিকা, পাকিস্তানকে সঙ্গে নিয়ে কত শক্তিশালী রাষ্ট্র হচ্ছি, অথচ সেই রাষ্ট্রটাই চতুর্দিকে, মানে চতুর্দিক না হোক, বঙ্গোপসাগরকে আমি একটু ছেড়ে রাখলাম, মানে 3 দিকে ভারত দিয়েই আবৃষ্ট, ভারত দিয়েই ঘেরা। আর সেই দেশটাই এখন ঔদ্ধত্য দেখাচ্ছে, দেখো আমাদের ভারতকে দরকার নেই। আর এই ভারতকে উপেক্ষা করতে গিয়ে সর্বস্ব খোয়াতে চলেছে বাংলাদেশ। কি ভাবছেন গল্প কথা শোনাচ্ছি? আগে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম প্রমাণ করে দেখিয়ে দেব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, যেটা আমি ইন্ট্রোতে আপনাদের বললাম, ইগনোরিং ইন্ডিয়া, বাংলাদেশ উইল লস এভরিথিং। ভারতকে উপেক্ষা করতে গিয়ে বাংলাদেশ তার সর্বস্ব খোয়াতে চলেছে। কেন বলছি দেখুন, আমি আপনাদের গতকালই দেখিয়েছিলাম যে বর্ডারে ফেন্সিং নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের সরকার, কঠোর সিদ্ধান্ত নিয়েছে অসমের সরকার, ত্রিপুরার সরকার, এবং CAA নিয়েও কিন্তু কঠোর অবস্থানে দাঁড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। আর তারপর থেকে তাদের তো মাথা আউট হয়ে গিয়েছিলই। CA এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে BSF এর হাতে। এবং BSF তারা BDR এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। একই সঙ্গে আপনাদের আমি দেখিয়েছি লখনৌ থেকে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ডাক্তার সেজে বসেছিল, একটা ক্লিনিক চালাচ্ছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশের মাটিতে খোদ চট্টগ্রামে, যেখানে পুলিশের শাসন চলে, সাধারণ মানুষকে তারা তোয়াক্কা করে না, এমন একটা জায়গায় এক ভারতীয় কূটনীতিকের মৃতদেহ উদ্ধার হলো। রহস্য কি দেখুন, দ্য হিন্দু বলছে ইন্ডিয়ান ডিপ্লোমেট ফাউন্ড ডেড ইনসাইড মিশন ইন বাংলাদেশ চট্টগ্রাম। চট্টগ্রামের একটি দূতাবাসের মধ্যে ভারতীয় এক কূটনীতিকের মৃতদেহ উদ্ধার হয়। এই হচ্ছে সেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চট্টগ্রাম। এই জায়গাতেই হয়েছে এই ছবিটাই এই খবরের সঙ্গে সব জায়গায় ছাপা হচ্ছে। কি বলছে,
and officials of the Indian High Commission in Chattogram, Bangladesh, was found dead inside the mission premises on Tuesday, May 20, police said. সেখানকার বাংলাদেশি পুলিশ বলছে যে ভারতীয় কমিশনের যে রয়েছে চট্টগ্রামে সেখানকার এক ভারতীয় কূটনীতিক তার একটি দেহ উদ্ধার হয়েছে, ডেড বডি। কবে? 20 মে। আচ্ছা, দ্য ডিজিজ হ্যাজ বিন আইডেন্টিফাইড এ নরেন ধর, যার নাম নরেন ধর, who was serving an assistant protocol officer at the Indian mission. ইন্ডিয়ান দূতাবাসে তিনি তার দায়িত্ব সামলাতেন, তার পদ ছিল তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার ছিলেন। তার হঠাৎই মৃত্যু ঘটল। কোথা থেকে মৃত্যু ঘটল? বলছে উই হ্যাভ বিন টোল্ড হি ওয়াজ নরেন্দ্র অ্যান্ড সার্ভিং অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার অ্যাট দ্য মিশন, দ্য পোর্ট সিটি পুলিশ স্পোকসম্যান আমিনুর রশিদ টোল্ড রিপোর্টার। পোর্ট সিটি, বন্দর সিটির পুলিশ, তার মুখপাত্র আমিনুর রশিদ, তিনি এই খবর সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন the digit has been identified in Narendra, who was serving an assistant protocol officer at the Indian mission. He said police reached the scene immediately after receiving the news in the morning and sent the body to state-run Chattogram Medical College Hospital morgue for autopsy after accomplishing required formalities since he was foreign national serving at the diplomatic mission. Police said that according to their information, Dhar hailed from Chandigarh. চণ্ডীগড়ের বাসিন্দা। তার দেহ উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে। সেখানে তার ময়না তদন্ত করা হয়, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। দেখুন, সবচেয়ে সন্দেহজনক বিষয় কোন জায়গায়? তিনি তার রুম থেকে তার দেহ উদ্ধার হয়নি। বুঝতে পারছেন? যেখানে তিনি হয়তো কোনো কাজে গেছেন, কেউ কাউকে তাকে দেখে পর্যন্ত তিনি তার মৃত্যু কিভাবে হয়েছে, তার দেহ উদ্ধার হয়েছে কোথা থেকে জানেন? বলছে ওয়াজ ফাউন্ড ইন ফ্রন্ট অফ বাথরুম ডোর আর্লি ইন মর্নিং দ্য সেকেন্ড ফ্লোর অফ ওল্ড ভিসা সেন্টার বিল্ডিং। মানে এই যে ওল্ড ভিসা সেন্টার বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের বাথরুমের দরজার সামনে তার মৃতদেহ পড়েছিল। বলা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু বলা হচ্ছে যে তার গায়ে নাকি কোনো চিহ্ন মাত্র ছিল না। আর প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা বলছেন, মানে বুঝতে পারছেন কত সেন্সিটিভ ইস্যু, কত সেন্সিটিভ ইস্যু। বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকের এইভাবে মৃত্যু, তাই তারা যে কোনো প্রকারে দায় ছাড়ার একটা চেষ্টা করছে। তারা বলছে যে হতে পারে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ কি? এখানে বলা হচ্ছে তিনি মাত্র, তার বয়স 35 থেকে 34 বছর বয়স, বেশি বয়সও নয়। এই বয়সে তিনি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে তিনি কাজ করছিলেন ভারতীয় দূতাবাসে। বুঝতে পারছেন? তার কোনো অসুস্থতা ছিল বলেও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাহলে হঠাৎ করেই এইরকম ঘটনা কিভাবে ঘটলো? অনেকে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ খুঁজে পাচ্ছে। ইতিমধ্যে অনেক বিশ্লেষকও তারা দাবি করেছে, অনেক আন্তর্জাতিক বিশ্লেষক, যে এর পেছনে ISI এর হাত থাকলেও থাকতে পারে। বুঝতে পারছেন? আমি এই পুরো বিষয়টা খোলসা করব, আমি কথা দিলাম এই পুরো বিষয়টা খোলসা করব যখন বাংলাদেশে এইভাবে ভারতীয় কূটনীতিকের মৃতদেহ পাওয়া যাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের মাটিতে এসে পৌঁছচ্ছে পাকিস্তানের JF-17 থান্ডার। ভাবুন, কেন বলছি তার কারণ এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। দ্য উইক করছে মেজর বুস্ট টু পাকিস্তানস বাংলাদেশ ডিফেন্স ডিল। বিশাল বড় বুস্ট পেয়েছে পাকিস্তান বাংলাদেশের ডিফেন্স ডিল। তার কারণ JF-17 থান্ডার ব্লক থার্ড সিমুলেটর রিচেস ঢাকা। ঢাকায় এসে পৌঁছে গিয়েছে কি? JF-17 থান্ডার ব্লক থার্ড। Pakistan has transferred a fully operational JF-17 Thunder Block 3rd combat simulator to Bangladesh, further strengthening the possibility of Dhaka having order on the on-demand fighter jets. বলছে এটা মাত্র একটা লোভ দেখানোর জন্য পাঠানো হয়েছে। টোপ বলে না, টোপ, পুকুরে মাছ ধরতে গেলে টোপ দিতে হয় না, সেরকম একটা টোপ দেওয়া হয়েছে বাংলাদেশকে, যে এটা আমি পাঠালাম, তোমরা ব্যবহার করে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও অর্ডার করবে, আমরা আরও দেব।
প্রচুর টাকা আমরা নিয়ে নেবো তোমাদের কাছ থেকে তার জন্য। বলছে দ্য সেট সিমুলেটর ইজ রিপোর্টেডলি কনফিগার টু অ্যাকচুয়াল অপারেশনাল স্ট্যান্ডার্ড রাদার দ্যান বেসিক familiarization training system if not to train pilots to effectively operate the aircraft. There is no other logical explanation for Islamabad to send fully operational simulator to its neighbor. বলছে দুটো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। এক হচ্ছে টোপ দিয়ে দিলাম, এবার তোমাদের ভালো লাগবে, আরও অর্ডার করবে, আমরা আরও দেবো। আর 2 নম্বর হচ্ছে বলছে এর সঙ্গে তাদের কিছু মানে যাতে পাইলট যারা হবে যে F-70 থান্ডারটা চালাবে বাংলাদেশের হয়ে, বাংলাদেশের সেনাবাহিনী, তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হবে। সেই কারণেই এটা পাঠানো হয়েছে, বুঝতে পারছেন? তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, পাকিস্তান থেকে লোক এসে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যে কীভাবে এই F-70 থান্ডার চালানো হয়। পাকিস্তানেই লোক নেই, জানি না কোথা থেকে ভাড়া করে নিয়ে আসবে, তুরস্ক থেকে হয়তো ভাড়া করে নিয়ে আসবে, হতে পারে। বলছে এছাড়া আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে এটা কেন পাঠালো, যদিও এর আভাস অনেক দিন আগে আমি আপনাদের দিয়েছিলাম। কবে বলুন তো? এই যে বলছে ইট ওয়াজ ডিউরিং দ্য দুবাই এয়ার শো 2025, প্রায় 1 বছর আগে, দ্যাট পাকিস্তান রিভিলড ইট হ্যাড সিলড অ্যান এক্সপোর্ট ডিল ফর দ্য F-70 থান্ডার ব্লক 3rd ফাইটার জেটস উইথ অ্যান আননেমড ফ্রেন্ডলি নেশন। সেই সময় দুবাইয়ের এয়ার শো চলাকালীন সেই অনুষ্ঠানে পাকিস্তান দাবি করেছিল যে আমরা একটি প্রতিবেশী দেশের সঙ্গে ডিল করেছি যে F-70 থান্ডার আমরা তাদেরকে বিক্রি করব। তারা নাম বলেনি, সেই সময় তারা কোনো দেশের নাম বলেনি, কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে এই দেশটা অন্য কোনো দেশ নয়, বাংলাদেশ। হোয়াইল বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য বায়ার বাই মেনি সোর্স দ্য ভেরি সেম ডে। আর সেই দিনই অনেকেই এই কথা বলেছিল যে এটা আর কারোর সঙ্গে হয়নি, বাংলাদেশের সঙ্গেই হয়েছে। ইট ওয়াজ অনলি ইন জানুয়ারি 2026 দ্যাট কনকারেট এভিডেন্স রিগার্ডিং এ পোটেন্সিয়াল ডিল এমার্জ। কখন হয়? একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের চলে যাওয়ার শেষকালে 2026-এর জানুয়ারিতে এটা রিভিল হয়। বাংলাদেশ থেকেও জানানো হয় যে আমরা পাকিস্তানের কাছ থেকে যে F-70 থান্ডার নিচ্ছি। ভাবুন, তাহলে তখন গোপন করার কি দরকার ছিল? তার মানে কোথাও না কোথাও কিছু না কিছু গোজামিল আছে, বুঝতে পারছেন? বুঝে নিতে হবে ডালমে কুচকালা না পুরো ডালই কালা। কেন বলছি? তার কারণ রয়েছে। দেখুন, বলছে বাংলাদেশ 6 নিউ গাঙ্গেস ট্রিটি সেস টাইস উইথ ইন্ডিয়া উইল ডিপেন্ড অন ইট। দেখুন, ফেব্রুয়ারির 12 তারিখ ভোট হয়েছে বাংলাদেশে, তারপর নতুন প্রধানমন্ত্রী পাওয়া গিয়েছে তারেক রহমান, কিন্তু তারপর বেশ কয়েকটি মাস কেটে গেছে, তারা এই কথা বলেনি। আচ্ছা, যখন জানুয়ারিতে 2026-এর জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গা জলবন্টন নিয়ে নতুন করে মাপঝোঁক, নতুন করে জলের স্তর মাপার যে কাজ শুরু হয়েছে দু দেশের পক্ষের প্রতিনিধিরা নিয়েই, সেই সময়ও বাংলাদেশ এই কথা বলেনি। কিন্তু এখন তারা বলছে যদি গাঙ্গেস ট্রিটি নতুন করে না ভাবা হয়, ভারতকে ভাবতে হবে, না হলে আমরা ডিপেন্ড করব তার ওপর যে ভারত গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে কি ভাবছে, তার ওপর আমরা সিদ্ধান্ত নেব যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে। ভাবুন, কখন বললো এই কথা? যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, যখন বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধবিমান, আর যখন বাংলাদেশের ভূমিতে একজন ভারতীয় কূটনীতিকের এইভাবে মৃতদেহ উদ্ধার হয়, ঠিক সেই সময় কোথাও না কোথাও যোগসূত্র খুঁজে পাচ্ছেন? দেখুন কি বলছে, বাংলাদেশ রুলিং বিএনপি অন স্যাটারডে সেড দ্য কান্ট্রি রিলেশনস উইথ ইন্ডিয়া will depend on a new Ganges water sharing treaty as it sought immediate talks with New Delhi for an agreement in line with Dhaka's expectations and needs. দেখুন, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে আমি একটা পূর্ণ এপিসোড আপনাদের দিয়েছি, সেখানে পরিষ্কার করে বলেছি যে কি নিয়ম রয়েছে, কি নিয়মে আমরা গঙ্গার জল পদ্মায় দিয়ে থাকি, মানে বাংলাদেশে। আর নতুন করে এই 2026-এর 31শে ডিসেম্বরে এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, 30 বছরের চুক্তি। তারপর যে নতুন করে চুক্তি হবে তার জন্য কিন্তু এই বছরই জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে গেছে। দুই পক্ষের প্রতিনিধি দল গঙ্গার জলস্তর মাপা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় পদ্মাতেও তারা একটা নতুন বাঁধ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ।
ভাবুন। আর সেই কাজ শুরু করার পরেই তাদের মনে হয়েছে যে গঙ্গার জল আরও বেশি বেশি চাই, তাদের শর্ত আরও বেড়ে গেছে, তাদের চাহিদা আরও বেড়ে গেছে, তাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, নিডস বেড়ে গেছে, আর সেগুলোকে পরিপূর্ণ করতে হবে ভারতকে। আর যদি না করে তাহলে আমরা সুসম্পর্ক রাখবো না। কীরকম চাপে ফেলছে দেখুন, কীরকম ভাবছে আমরা বিশাল বড় কূটনীতিক চাল খেলে দিয়েছি। না, কিচ্ছু করতে পারোনি। তোমাদের বাংলাদেশ আস্তে আস্তে ওই যে চট্টগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গেছে, পদ্মা সেতুরও দাবি করে বসবে দেখবেন চীন একদিন করবে। আর তিস্তা মহা পরিকল্পনা করছে, সেখানেও চীন, জানেন চীনকে গোটা বিশ্বে চীন ইনভেস্ট করে। কেন করে? কেন করে? শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে দাবিয়ে রাখার জন্য? আজ্ঞে না, চীন গোটা বিশ্ব জুড়ে নিজেদের বিস্তার করে চলেছে। আর যখন যেখানে যে বিপদে পড়বে চীন সেই সময় ওই জায়গাটাকে নিজের বলে দাবি করতে সুবিধা হবে। বাংলাদেশও সেই চালের বাইরে নেই, এটা বুঝতে হবে। খালিলুর রহমান যাচ্ছেন, চীনে যাচ্ছেন, যান, আমার কোনো যায় আসে না, কিন্তু এটা বাস্তব কথা। ভারত এতদিন ধরে বাংলাদেশকে সাহায্য করে এসছে, বিনিময়ে কিচ্ছু চেয়েছে? কিছু চেয়েছে? আরে রংপুর চট্টগ্রাম তো আমরা ৭১ও ছিনিয়ে নিতে পারতাম, করেছি? সে তো করিনি। তারপরেও দেখুন, তারপরেও এতগুলো বছর, প্রায় 50টা বছর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত কাজ করেছে। তার বদলে কিচ্ছু বিনিময়ে কিচ্ছু চায়নি তারা, কিচ্ছু না। কিন্তু এখন সেই বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠছে, সমস্ত পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, সেখান থেকে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। আর কার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে? সেই পাকিস্তান, শত্রু দেশ। ৭১ যারা আপনাদের জেনোসাইড করেছিল, এখন তাদের কোলে বসে চীন আর আমেরিকার হয়ে গান গাইছেন। খুব ভালো লাগছে। তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে গেছেন এই পথ, আর সেই পথেই হাঁটছেন তারেক রহমান। কি বলছে? দ্য ইন্দো বাংলাদেশ Ganges Water Sharing Treaty signed in 1996 in due to expire in December. We want to send a clear message to the Indian government that the new Ganges Treaty must be implemented immediately through discussion according to the expectations and needs of Bangladesh people. বলছে বাংলাদেশবাসীর যা এক্সপেকটেশনস রয়েছে, যা চাহিদা রয়েছে, সেইটাকে গুরুত্ব দিতে হবে ভারত সরকারকে। বুঝতে পারছেন কে বলছেন? এই হচ্ছে মির্জা ফখরুল। কে তিনি? বলে দিচ্ছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সেক্রেটারি মহাসচিব জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর said an event here. The opportunity to establish good relations with India will depend on the signing of the Ganges Water Sharing Treaty or Farakka Agreement, said Alamgir, who is also the local government rural development and cooperatives minister. তিনি স্থানীয় সরকারের রুরাল ডেভেলপমেন্ট এবং কোঅপারেটিভস মিনিস্টার, একজন মন্ত্রীও, এবং বিএনপি এই মুহূর্তের শাসক দল বাংলাদেশে, সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরাসরি বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে কিনা সেটা নির্ভর করবে যে ভারত নতুন করে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে ভাবছে কিনা, নতুন করে ফারাক্কা এগ্রিমেন্ট নিয়ে ভাবছে কিনা, বাংলাদেশবাসী যে দাবি তুলেছে, যে এক্সপেকটেশন রাখছে, সেটাকে মান্যতা দিচ্ছে কিনা। আসলে তো বাংলাদেশবাসী কিছু বলছে না। বলছে কারা? এই বিএনপির কয়েকজন। আরও খারাপ ভাষা বলা যেত, আমি বললাম না, ঠিক আছে, বাদ দিন। দেখুন, তারপর আপনাদের দেখাচ্ছি। বলছে নট ইন্ডিয়া, চায়না টু বি বাংলাদেশ পিএম তারেক রহমানস ফার্স্ট ফরেন ডেস্টিনেশনস। ভারত নয়, ভারতকে শিক্ষা দিতে হবে না, ভারতকে কোণঠাসা করতে হবে, ভারতকে বোঝাতে হবে যে আমরা ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতের আগ্রাসনের ওপর আমরা কাহিল হয়ে পড়ি না। বুঝতে পারছেন? এই সব করতে গিয়ে ভারতকে উপেক্ষা করছে বাংলাদেশ। এর দাম কিন্তু চোকাতে হবে। বুঝতে পারছেন? বলছে ইন্ডিয়া নয়, প্রাইম মিনিস্টার তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে চলেছে চায়না। ঠিক মোহাম্মদ ইউনুস তিনি যে পথে গিয়েছিলেন ঠিক একই পথে হাঁটতে চলেছেন এবার তারেক রহমানও। কি বলছে? চায়না কুড বি দ্য ডেস্টিনেশনস অফ তারেক রহমানস ফার্স্ট ফরেন ভিজিট অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অ্যাকর্ডিং টু রিপোর্টস ইন বাংলাদেশি মিডিয়া, ইন্ডিয়া টু হ্যাড ইনভাইটেড রহমানস ফর এ ভিজিট, বাট হি মাইট চুজ বেজিং ওভার নিউ দিল্লি ফর এ স্টেট ভিজিট ইন লেট জুন। লেট জুনে, এর আগে ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছিল, বাংলাদেশি মিডিয়া যেগুলো বলছে, কিন্তু সেই আমন্ত্রণ তিনি উপেক্ষা করেছেন এবং তিনি ডিসাইড করেছেন যে
নয়াদিল্লি নয়, তার প্রথম বিদেশ সফর হতে চলেছে বেজিং। ঠিক আছে, খুব ভালো কথা। দ্য ফার্স্ট ওভারসিজ ট্রিপ অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার তারেক রহমান হু টুক over in February could be to China. According to reports, these reports come amid efforts being made to improve India-Bangladesh relations after the turbulent phase following the ouster of former PM Sheikh Hasina's and during the interim administration led by Mohammad Yunus. দেখুন, শেখ হাসিনার বেলায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আর 2024-এর 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশে একটা অলিখিত নিয়ন্ত্রণ নিয়ে বসেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। আর সেই ISI এর কথা মতো ডক্টর মোহাম্মদ ইউনুস যে পথে চলতেন, তারেক রহমান এসে ঠিক সেই পথই অনুসরণ করছেন, কোনো দ্বিমত নেই। এভার সিন্স রহমান কেম টু পাওয়ার আর্লিয়ার দিস ইয়ার দেয়ার হ্যাড বিন স্পেকুলেশনস ওভার দ্য নিউ প্রাইম মিনিস্টার্স ফার্স্ট ফরেন ভিজিট, which country Rahman's decided visit first was being closely watched by observers. পর্যবেক্ষণ চলছিল তিনি কোন দেশে যান। তিনি প্রথমবার যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলেন, তারপর থেকে একদম তার উপর নজর দেখা হচ্ছিল যে ঠিক কীরকম কূটনৈতিক চাল তিনি খেলতে যাচ্ছেন। কি হবে? তিনি চায়নায় যাবেন, গিয়ে বলবে যে আবার আমাকে একটু সাহায্য করো, তিস্তার জন্য কিছু টাকা দাও, বিআরআইয়ের জন্য কিছু টাকা দাও, আচ্ছা আমরা পদ্মাতে আবার নতুন করে বাদ দেবো, তার জন্য কিছু টাকা দাও, ভিক্ষা করতে হবে, যেরকম ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে বলেছিলেন আমরা এই বঙ্গোপসাগরের অভিভাবক, আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে উপেক্ষা করে আপনি বঙ্গোপসাগর দিয়ে বাণিজ্য করতে পারবেন না। বুঝতে পারছেন, মানে টোপ দিয়েছিল, সেই টোপে কোনো কাজ হয়নি। এবার তারেক রহমান যাবে চায়নাতে গিয়ে টোপ দেওয়ার জন্য। এরা শুধু নিতে জানে, দিতে কিছু জানে না। ভারতের থেকে প্রায় গত 50-51 বছর ধরে নিয়ে গিয়েছে, দেয়নি কিছুই। দিয়েছে কি? বঞ্চনা, লাঞ্ছনা আর স্লোগান, ভারত বিদ্বেষী স্লোগান, এই সমস্ত কিছুই পাওয়া যায় বাংলাদেশ থেকে, আর ভালো কিছু পাওয়া যায় না। কিন্তু দেখুন, এখনও তারা বিদ্যুৎ নিচ্ছে, এখনও তারা জলের জন্য কান্নাকাটি করছে। বুঝতে পারছেন, পেঁয়াজ, আলু, সবজি অনেক কিছুই যাচ্ছে। সুতো, যে বস্ত্র শিল্প, সেই সুতো পর্যন্ত ভারত থেকে আমদানি হয়। ভাবুন, এখন তারা ভাবছে ভারতকে আমরা আর পুজবো না, আমরা এখন পাকিস্তানের কোলে বসে আছি, পাকিস্তানের বাবা চায়না, পাকিস্তানের বাবা আমেরিকা, এখন আমরা তাদেরকে পুজবো। দেখবে যখন হঠাৎ করে বাংলাদেশ তোমাদের হাতছাড়া হয়ে যাবে, তখন বুঝতে পারবে। আর এইসব করে কি হচ্ছে? এইসব করে হচ্ছে আরও বেশি করে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে। আমি শুরুতেই যে কথা আপনাদের বললাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক কি আরও খারাপ হচ্ছে, আরও অবনতির পথে, তার জলজ্যান্ত উদাহরণগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর স্টার্ট নিউজ গ্লোবাল তারা খুব সুন্দর একটা সামারিজ করছে, সেটা আপনার কাছে একটুখানি তুলে ধরি লাস্ট মুহূর্তে। বলছে ইন্ডিয়াস বাংলাদেশ স্ট্র্যাটেজি ইজ ফেয়ারিং ফাস্ট, খুব দ্রুততম চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। ফর মোর দ্যান দ্য ডিকেড ইন্ডিয়াস বাংলাদেশ পলিসি রেস্টেড অন ওয়ান সেন্ট্রাল assumption. As long as Sheikh Hasina and the Awami League remained dominant in Dhaka, India's eastern security environment would remain broadly stable. That framework is now weakening. যখন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের শাসনে, তখন কিন্তু আমরা বর্ডার এলাকায়, বিশেষ করে সীমান্ত এলাকায় আমরা অত বেশি আমাদের অনিশ্চয়তা ছিল না। কিন্তু আওয়ামী লীগ তাদেরকে দেশ ছাড়া করার পর এই ফ্রেমওয়ার্ক কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। দ্য রাইজ অফ দ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP অ্যান্ড দ্য রিসার্জেন্স অফ জামাতে ইসলামী, দ্য রিটার্ন অফ পাকিস্তান বাংলাদেশ মিলিটারি এঙ্গেজমেন্ট, এক্সপ্যান্ডিং চাইনিজ ইনফ্লুয়েন্স and growing American strategic interest in Bangladesh are collectively reshaping the region. বলছে জবে থেকে এই বিএনপি এবং এই জামায়াতের উত্থান ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগকে উপেক্ষা করে, তবে থেকে তারা পাকিস্তানের দিকে বেশি ঝুঁকেছে। মিলিটারি এঙ্গেজমেন্ট বলুন, আর পাকিস্তানের দিকে ঝুঁকলে কি হবে? পাকিস্তানের বাবা, ঘোষিত বাবা চায়না, তাদের ইনফ্লুয়েন্সে তারা মজেছে, তাদের প্রভাব কাজ করছে। আর আমেরিকাকে তো বিক্রি করে দিয়েছে, দেশের অর্ধেক বিক্রি করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস চুক্তি করেছিল, তারেক রহমান এসে সে ডিল ফাইনাল করে দিয়েছে। আপনারা কিছুই জানেন না, সবই আপনাদের সংবাদ মাধ্যমে বেরোয়। আর এগুলো কেন করছে জানেন? ভারতকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিচ্ছু না।
কিন্তু শেষ পর্যন্ত কি হতে চলেছে বলছে ইন্ডিয়া নো লঙ্গার ডিলিং উইথ এ নেভার প্রাইমারিলি অ্যালাইং অ্যারাউন্ড শেয়ার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ ডিলিং উইথ এ বাংলাদেশ দ্যাট ইজ অ্যাক্টিভলি ডাইভার্সাইভ ইন এক্সটার্নাল রিলেশনশিপস অ্যান্ড রিডিউসিং ডিপেন্ডেন্স অন নিউ দিল্লি। ভারত কখনো বাংলাদেশে কে সরকারে কে রয়েছে, কোন দল রয়েছে দেখে না। ভারত বাংলাদেশের পাশে থাকে সব সময়, কারণ ভারতের নেভার ফার্স্ট যে নীতি রয়েছে সেই নীতির আন্ডারে বাংলাদেশকে কিন্তু সন্তান সমতুল্যই দেখে ভারত সরকার, সেটা ইন্দিরা গান্ধীর আমল হোক বা নরেন্দ্র মোদীর আমল হোক। কেন দেখেন জানেন? কারণ বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের জন্য সরকারে কে এলো, সরকার থেকে কে গেল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাংলাদেশে যারা থাকে তারা ভারতের প্রতিবেশী, তারা ভারতের জন্য অনেকেই ভাবে চিন্তিত, তাই তাদের জন্য ভারত চিন্তিত। কিন্তু দেখুন তাদেরকেই এখন উত্তেজিত করা হচ্ছে, সরকারিভাবে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে না, ভারতের দিকে নয়, পাকিস্তানের দিকে ঝোঁকো, তাহলে ফায়দা বেশি। আসলে ফায়দা কোনটাতে সেটা শেষ পর্যন্ত আপনারা জানতে পারবেন যখন পুরো বাংলাদেশটাই বিক্রি হয়ে যাবে। দিস ইজ এ সিগনিফিকেন্ট স্ট্রাকচারাল শিফট। আর এটাই হচ্ছে একদম পয়েন্ট আউট করে দেওয়া যে দেখুন কিভাবে সম্পর্ক খারাপ করছেন আপনারা, এর জন্য আপনারাই দায়ী। ভারত সরকারকে দায় দিলে আপনার কাঁধ থেকে সেই দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না। আশা করি বুঝাতে পারলাম। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে মানে এই বিষয়ে যে কেন সম্পর্ক খারাপ হচ্ছে, একাধিকবার আমি একাধিক ইস্যু, একাধিক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবারও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখান থেকে বোঝাতে পারলাম যে বাংলাদেশ ভারতকে উপেক্ষা করতে গিয়ে একটু একটু করে নিজেদের জমি, নিজেদের জায়গা, নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে পাকিস্তান, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন এই বাংলাদেশের ভূখণ্ড থাকবে তো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর দিন। আপনাদের যদি জানা থাকে, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।